তিতলি পা টিপে টিপে দরজার সম্মুখে দাঁড়িয়ে বড্ড সতর্কতায় রুমের ভেতর উকি দিল। বাপের বাড়ি যাওয়ার জন্য শাশুড়ির হাতে শাড়ি পরে সেজেগুজে এসেছে। এর মাঝে আরও কয়েকবার রুমে আসলেও তখন ফারাজ বাড়িতে ছিল না, দুপুরে কথা বেরিয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে সে ড্রয়িং রুমে ফারাজের কণ্ঠ শুনেছে, তাহলে এখন রুমে দেখছে না কেন? ফারাজকে রুমে না দেখে তিতলি আনন্দ সমেত নাচতে নাচতে ভেতরে ঢুকলো। ব্যাগে নিজের পার্সোনাল জিনিসপত্র গুছিয়ে ঠোঁট উল্টে আনমনে বিড়বিড় করে বলল, নিজের তোয়ালে খুলে পড়ে গেছে, মনে হচ্ছে সব দোষ আমার। কেমন করে তাকায় যেন আমি ওনার তোয়ালে টেনে খুলে দিয়েছি। ভাল্লুক কোথাকার বলে পিছনে ফিরতেই চমকে উঠল তিতলি। একদম সম্মুখে দাঁড়িয়ে ফারাজ। তিতলি যত্রতত্র নুয়ে গেল, ভয়ে প্রাণ শুকিয়ে যাওয়ার জোগাড় বেচারির। চোরা চোখে একবার তাকাতে গিয়ে নাগাল পেল ফারাজের শক্ত চিবুকের। তিতলি দুরু দুরু চিত্তে পাশ কাটিয়ে যেতে চাইল। গুনে গুনে মাত্র একখানা কদম পারালো সপ্তদশী, আর অমনি পেছন থেকে তার নরম তুলতুলে হাতের কবজিতে টান পড়ল ভীষণ। তিতলি থমকায়, ভয়ে ভয়ে শুকনো ঢুক গেল অলক্ষ্যে। মনে মনে আল্লাহ আল্লাহ করে নিজের হাত টানাটানি করা শুরু করলো। ফারাজ হাতের বাঁধন আরও দৃঢ় করলো। রাগ তরতর করে বাড়ল। এক ঝটকায় বউকে নিজের সামনে এনে দাঁড় করালো তক্ষণি। তিতলি চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। ফারাজ বা হাতে তিতলির কোমর পেঁচিয়ে এনে নিজের সাথে চেপে ধরে। ডান হাতে তিতলির নরম চোয়ালখানা উঁচু করে কিছুক্ষণ অমত্ত চেয়ে রইল সে। পরপরই শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্যা কি তোমার? বারবার আমার কথার অবাধ্য হচ্ছ কোন সাহসে? ভয় লাগে না আমায়? তিতলির বুক কেঁপে উঠল থরথর করে। ওই সময় তো খোঁচা মারা কথা শুনিয়ে পালিয়েছে, সে কি ইচ্ছে করে শুনিয়েছে? যা হওয়ার হোক, এমনিতে তো এখন ভাল্লুকের সাথেই তাকে বাপের বাড়ি যেতে হবে। কামড় দিয়ে দৌড় দিলে যদি পড়ে যেতে না দেয়, তাই কাপা কাপা গলায় শোধায়, আমার লজ্জা লজ্জা লাগছে আপনার সামনে দাঁড়াতে, তাই আপনার বুঝি লজ্জা করে না? ফারাজের কপাল কুঁচকে গেল এমন কথা শুনে। জিভের ডগায় গাল ঠেলে দৃষ্টি করল তীক্ষ্ণ। পরক্ষণে তিতলির কোমর ছেড়ে দিয়ে এবার চেপে ধরল কোমল দুবাহু। অসামান্য পায়ের গতিতে তখনই পাশের দেয়ালের সাথে চেপে ধরল। বড্ড শক্ত করে ধরেছে। তিতলি ব্যথা পেল, তাও চুপ করে রইল। ফারাজ সামান্য ঝুঁকে এসে বাঁকা কণ্ঠে বলল, আমার জানা মতে লজ্জা বলতে এমন কোনো ওয়ার্ড এখন আমার ডিকশনারিতে আসেনি। কারণ তুমি আমার বিয়ে করা বউ, আমার সামনে তুমি ছিলে, অন্য কেউ তো ছিল বলে আমার মনে হচ্ছে না। তিতলির বুক ধুকভুক করছে। এবারও আগের মতো নিষ্পাপ জবাব দিল, আপনার কোনো লজ্জা নাই থাকতে পারে, আমার অনেক লজ্জা লাগে। তিতলির কথা শেষ হওয়ার পরপরই ফারাজ কপট রাগ দেখিয়ে হিসিয়ে বলল, এত লজ্জা কই থেকে আসে তোমার যে আমার সামনে দাঁড়ানো যাবে না? ফার্দার রুমে আসার আগে তোমার সব লজ্জা বাইরে রেখে আসবে, নয়তো তোমার কোনো লজ্জার ধার আমি ধারবো না। তিতলি নিশ্চুপ। ফারাজ বলল, কলেজে যখন আমার পেছনে পেছনে ঘুরছিলে তখন লজ্জা করেনি? তিতলি দাঁত দিয়ে নিজের ঠোঁট ঈষৎ কামড়ে ধরলো। এবার জেদ ধরে রেখে নিচু কণ্ঠে স্বীকারোক্তি দিল, না করেনি। আপনাকে আমি ভালোবাসি তাই ঘুরেছি, সবসময় আমি আপনার পেছনে ঘুরবো, তাতে আপনার কি? হ্যাঁ বলে তিতলি ফারাজের হাত দুটো সরাতে চাইলো নিজের বাহু থেকে। ফারাজের সুদর্শন মুখের ধারালো নেত্রোদয় কেমন গভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। এভাবে তাকাচ্ছে কেন? সে শুকনো ঢুক গেল। ভয় পেয়ে চোখ মুখ খিচে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। ফারাজ সে কথা আদৌ শুনল কিনা কে জানে। তিতলির মুখে গভীর দৃষ্টিতে তাকিয়ে মাথাটা সামান্য নিচু করে নিজের মুখ এগিয়ে আনলো মুখের একদম কাছে। ফারাজের নেওয়া প্রতিটা উষ্ণ নিঃশ্বাস যতবার তিতলির মুখে পড়ছে ততবার সে চোখ জোড়া খিচিয়ে বন্ধ করে নিচ্ছে। সে হাঁসফাঁস করে দুহাতে ফারাজের বুক চেপে সরাতে চাইল, কিন্তু বালাই ষাট পাহাড় সম বলিষ্ঠ পুরুষ তো সরলই না। উল্টো তিতলির নরম গালে নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালখানা আলতো করে ছোয়ালো। তিতলি হালকা ব্যথা পায় দাড়ির খোঁচাতে, কেঁপে ওঠে সমস্ত কাপা দেহ। ফারাজ নিজের নাক গাল ঘষছে তিতলি পুরো মুখে, তা ধীরে ধীরে নেমে এলো গলায়। পরপর গলায় নরম কিছু স্পর্শে তিতলি থরথর করে কেঁপে ওঠে। ফারাজের পুরুষালী নরম ঠোঁটের বিচরণে তিতলির নিঃশ্বাস আটকে নিল। হাঁসফাঁস করে কোনো রকমে বলল, ছাড়ুন প্লিজ। ফারাজ তখন নিজের কাজে ব্যস্ত। ডিস্টার্ব পেয়ে গলায় মুখ গুজে রেখে বলল, সবসময় ছাড়ুন ছাড়ুন বলে ধরবো কখন? বেয়াদব, নির্লজ্জ বলতে পেরেছ, এখন সহ্য করো আমায়, লেট মি ডু মাই ওয়ার্ক বলে ফারাজ আচমকা তিতলির ঘাড়ের বড্ড কাছে মুখ নিয়ে কামড় বসিয়ে দিল। কামড়টা জোরে ছিল না, তবে তিতলি ব্যথা পেল। নাক মুখ কুঁচকে মুখ ফসকে বেরিয়ে এলো। বেয়াদব বউকে এমন আওয়াজ করতে দেখে ফারাজ ঘাট থেকে মুখ তুলে দুষ্ট কণ্ঠে ফিসফিস করে বলল, নেগেটিভ আওয়াজ করছো কেন? আমি তো এখনো কিছুই করিনি। তিতলি সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে বলল, আপনি আমাকে কামড় দিয়েছেন কেন? এটা তোমার শাস্তি, আমার কথা না শোনার, বারবার অবাধ্য হওয়ার। তিতলি চুপ করে রইল। ফারাজ ব্রু কুচকে বলল, ব্যথা পেয়েছ? তিতলি তারা জবাব দিল, না, আরাম পেয়েছি। ফারাজ তিতলির তারা কথা বিরক্ত হয়ে তৎক্ষণাৎ হাতের জোর বাড়ালো। এবার ঠোঁটের কাছে মুখ এগিয়ে আনতে হঠাৎ দরজার কাছ থেকে পায়ের আওয়াজ আসে। ফারাজ সাথে সাথে তিতলিকে ছেড়ে দেয়। সখিনা খাতুন বুড়ো মানুষ, চোখে কম দেখলেও কিছু আন্দাজ করেছেন। তিতলি ছাড়া পেয়ে লজ্জায় মাথা নিচু করে তখনই দৌড় দিল। সখিনা খাতুন পান চিবোতে চিবোতে নাতবউয়ের যাওয়া দেখে নাতিকে রসিকতা করে বললেন, নাতবউ কি শরম পাইল?
আমার এখন আইয়া পড়া ঠিক হয় নাই, দরজা খান লাগাইয়া রাখবি না? তুই এখনও দাঁড়ায় আসিস কেন? শ্বশুরবাড়িতে কি রাইতে যাবি নাকি? ফারাজ কপাল কুঁচকে তাকায় নানির দিকে। অসময়ে রসিকতা মোটেও পছন্দ হলো না। তার সবের মতো জাগ্রত হওয়া ফিলিংসটার দিকে বউকে কাবু করতে চেয়েছিল, অনেকটা সফলও হয়েছিল, কিন্তু হঠাৎ করে নানির এন্ট্রিটা তার উঠতে রাগের কারণ হলো। দরজাটা লাগিয়ে রাখলে আজ আরেকটু সময় নিয়ে এই বউকে নির্লজ্জতা কাকে বলে বোঝানো যেত। এখন তো সবে শুরু, এই বউকে সে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। প্রতিদিন একটা একটা করে বোঝাবে না তার নির্লজ্জতা। নানির কথা শুনে তৎক্ষণাৎ রুম থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে আসলো। ঘড়িতে তখন সন্ধ্যা 6টা। শেখ বাড়ির একমাত্র আদরের মেয়ে সহ বাড়ির জামাই আসবে, সেই আনন্দে বাড়িতে অনেক তোড়জোড় চলছে। আলিয়া শেখ মেয়ের পছন্দের সব খাবার রান্না করেছেন, সাথে জামাই আদরের সব আইটেম তো আছেই। ড্রয়িং রুমে রমরমা আড্ডার শেষ নেই। তিতলি আসবে শুনে তিতলি খালা ঈশা বেগম এসেছে আজ, বিয়ের সময় আসতে পারেনি কারণ তিনি বিদেশ ছিলেন স্বামীর সাথে। ড্রয়িং রুমে বসে আছেন ফরিদা বানু, আলিয়া শেখ আর তিতলির খালা ঈশা বেগম কিচেনে নাস্তা পানি তৈরি করছেন। ফরিদা বানু ছেলেকে যেতে দেখে বললেন, নাতিন এখনো আইতাছে না কেন? ফোন করে দেখতো, আজকে যদি না জামাই নাতিনে নিয়ে না এ সোজা আমি গিয়া নাতনিরে লইয়া আমো। তৌসিফ শেখ বাইরে যাচ্ছেন, মায়ের কথা শুনে বললেন, আসতেছে আম্মা, আমি ফোন করে কথা বলেছি জামার সাথে, মনে হয় চলেও এসেছে, আমি বাইরে গিয়ে দেখছি। বলে তৌসিফ শেখ সদর দরজা পেরিয়ে বাইরে গেলেন। শেখ বাড়ির মেইন গেটে গাড়ি থামতেই তিতলির সাথে সাথে নেমে গেল। খুশিতে তার তর সইছে না। বাবাকে গাড়ির ভেতর থেকে দেখে চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল তার। ফারাজকে রেখে দৌড়ে বাবার কাছে গিয়ে আগে আগে খুশিতে বলল, কেমন আছো আব্বু? তৌসিফ শেখ পরম আদরে মেয়ের মাথায় হাত রাখলেন। মেয়েটাকে কত ভালোবাসেন তিনি। মেয়ের কথা শুনে বুকটা ভরে গেল। মনে হলো অনেকদিন পর মেয়ের মাথায় এভাবে হাত রেখেছেন। আজকাল বাড়িতে আর মনার ভালো লাগে না। মেয়েকে চোখের সামনে দেখেন, মনে হয় এই তো এখন খেতে আসবে। আব্বু আব্বু বলে এটা সেটা আবদার করবে, কিন্তু না, কেউ কিছু বলে না। মন খারাপ করে তখন রুমে চলে গিয়ে মেয়েকে ফোন করেন। ফোনে কথা বললে মন ভরে না। স্নেহমাখা হাত দুটো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর গলায় বলল, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আম্মু? বাবার স্পর্শ পেয়ে তিতলির চোখ ভিজে উঠেছে। মুখ ফুলিয়ে বলল, ভালো আব্বু, তোমাকে অনেক মনে পড়েছে। আমি অনেক দিন থাকবো, কিন্তু আমি যাব না। আমারও তোমাকে অনেক মনে পড়েছে আম্মু, তোমার যতদিন মন চায় ততদিন থাকবে, ঠিক আছে? তিতলি দুপাশে মাথা দুলিয়ে আর চোখে ফারাজের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। নিজের বাড়ি এসে এখন আর ফারাজকে পাত্তা দিচ্ছে না। দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ফারাজ খান এগিয়ে শ্বশুরের সাথে কৌশল বিনিময় করলো। শ্বশুরবাড়িতে আসতে যত কিছু লাগে সব নিয়ে এসেছে, ফলমূল মিষ্টি যা যা লাগে সব। তিতলি ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে কথা বলল। আলিয়া শেখ মেয়েকে জড়িয়ে কেঁদে দিলেন প্রায়। ফরিদা বানু নাতনিকে বললেন, কিরে নাত জামাই কই, তুই একলাকে? তিতলি দাদুর কথা শুনে বলল, বাইরে দাদু, একলগে আইবি না? নাত জামাই লজ্জা পাইতো না এখন? তিতলির মনে পড়লো ফারাজ তাকে বলেছে আমার কোনো লজ্জা নেই। তার দাদুকে বল, উনি বলেছেন ওনার কোনো লজ্জা নেই দাদু। বলে উপরে চলে গেল। বিয়ে হয়ে গেছে এমন এখনও কোনো ভাব ওর মধ্যে নেই। আলিয়া শেখ মেয়ে যাওয়া দেখে বললেন, মেয়েটা এখনো বড় হইল না, চালচলন সব আগের মতো। কে জানি শ্বশুরবাড়িতে কী কী অঘটন ঘটেছে।